বাংলাদেশি এয়ারলাইন এখানে ২০ মিলিয়ন প্যাসেঞ্জার ক্যারি করবে। এয়ারলাইন অপারেশন কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রি না। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত একটা ইনস্টিটিউট নাই যেখানে আপনি সিমুলেটর ট্রেনিংটা করতে পারবেন, নাই। পৃথিবীতে এখন কিন্তু এই নেক্সট 2035-এ অ্যারাউন্ড 6 মিলিয়নের আপনার কেবিন ক্রু অ্যান্ড ইয়ার শর্ট পড়বে। পাঠক, দর্শক, বণিক বার্তায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিশেষ আলাপচারিতায় আমাদের অতিথি KM মুজিবুল হক। তিনি টোটাল এয়ার সার্ভিসেস গ্রুপের চেয়ারম্যান। আমরা আজকের আলাপচারিতায় এভিয়েশন খাতের বিদ্যমান বিভিন্ন সংকট, চ্যালেঞ্জ এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করব এবং কীভাবে বাংলাদেশের এভিয়েশন শিল্পকে একটি আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে একটা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলা যায়, সেই সম্ভাবনার কথাও থাকবে আজকের আলোচনায়। আপনাদের স্বাগতম। বাংলাদেশে আমরা আমাদের যে কালচারটা, আমরা মনে করি এয়ারলাইন একটা বানাবো, সরকারের একটা এয়ারলাইন আছে বিমান, আমরা একটা করব এবং এয়ারলাইন অপারেট করব। তো এয়ারলাইন অপারেশন কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রি না, ইটস এ ওয়ান অফ দি কম্পোনেন্ট অফ দি এভিয়েশন ইন্ডাস্ট্রি। আপনি যদি সিঙ্গাপুরের কথা দেখেন, ওদের লোক সংখ্যা কত? 6-7 লাখ। আপনি ইউএইর লোক সংখ্যা কত? লেস দেন 1 মিলিয়ন। কাতারের কত? শুধুমাত্র তারা একটা এভিয়েশন ইন্ডাস্ট্রি দিয়ে তাদের দেশটাকে কিন্তু নিয়ে গেছে। এভিয়েশন ইন্ডাস্ট্রি কোথায় আপনাকে কন্ট্রিবিউট করতে পারে? এই যে আপনার ইনভেস্টমেন্টে যারা আসবে, মানে বিনিয়োগের জন্য যারা আপনার দেশে আসবে, তারা একটা কমফোর্টেবল যদি জার্নি পায়, অল্টারনেটিভ যদি থাকে, এবং আপনার এখানে যদি পরিবেশটা ওই রকম ক্রিয়েট করতে পারেন, মানে এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটা ফ্রেন্ডলি আপনার আইন কানুন, সে ফর এক্সাম্পল বাজেট কেরিয়ার পলিসি যদি আপনি অ্যাডাপ্ট করেন, আপনি মাল্টিপল এয়ারলাইনকে যদি আপনি বাংলাদেশে গ্রো করতে দেন এবং আপনি যদি ব্যালেন্স আনতে পারেন। আপনি দেখেন এখন বাংলাদেশের সাথে ইউএইর পার্থক্যটা কি? তারা প্রতি সপ্তাহে তারা 142টা ফ্লাইট আসে বাংলাদেশে, আর আমাদের তরফ থেকে যাচ্ছে 35টা ফ্লাইট। গ্যাপটা কত? বিকজ তারা যেই টাকা রেমিটেন্স করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, এটা তো আনথিঙ্কেবল। বিলিয়নস অফ ডলার কিন্তু আপনার বছরে চলে যাচ্ছে শুধুমাত্র ফরেন ক্যারিয়ার, এবং তারাই কিন্তু ডমিনেট করতেছে ইউরোপ অ্যান্ড বিয়ন্ড। এখন মেইন জিনিসটা হয়েছে ওইটার জন্য আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রি, একটা কম্প্রিহেন্সিভ এভিয়েশন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান করতে হবে বাংলাদেশে, একটা রোড ম্যাপ করতে হবে। রোড ম্যাপটা এমনভাবে করতে হবে যেমন আমাদের দেশে কিন্তু 10টা-20টা এয়ারক্রাফট দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমাদের বাংলাদেশের যে পপুলেশন অ্যান্ড আউটসাইডে যে পপুলেশন থাকে, 12 মিলিয়নের মতো আমাদের লোক আছে, প্লাস দ্য বিজনেস ট্রাফিক আছেই এবং ফরেন ট্রাফিক। আপনি এখানে কম করে হইলেও 100টা এয়ারক্রাফট দিয়ে একটা এয়ারলাইন দাঁড়াইতে পারে ওইরকম ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। 100 এয়ারক্রাফট হইলে মোর আর লেস বাংলাদেশ মনে করতে পারেন যে একটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে একটা নিউ একটা হরিজন খুলতে পারবে। তো এটার জন্য কি দরকার? আপনার শুধু এয়ারক্রাফট হলে তো চলবে না, এটার জন্য আপনি একটা এভিয়েশন ইনস্টিটিউট করতে হবে। ইউ হ্যাভ টু প্রডিউস দি আপনার টেকনিশিয়ান, কেবিন ক্রু, ইঞ্জিনিয়ার, পাইলট, সব কিছু আপনার করতে হবে। আপনি দেখেন বিমান, আমাদের বাংলাদেশ এয়ারলাইন, আউট অফ দ্য টেকনোলজি এয়ারক্রাফট সব কিছু আছে। বিমানের প্রতিটা ক্যাপ্টেন বিদেশে যাচ্ছে সিমুলেশনের জন্য, আপনার ফরেন কারেন্সি যাচ্ছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত একটা ইনস্টিটিউট নেই যেখানে আপনি সিমুলেটর ট্রেনিংটা করতে পারবেন, নাই। আচ্ছা, তারপরে প্রতিটা সেক্টরে আপনার ধরুন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আমাদের কোনো এক ইনস্টিটিউট নাই যে গ্রাউন্ড হ্যান্ডলিং ইকুইপমেন্ট অপারেটর, এদের ট্রেনিং সেন্টার নাই, ওদের সেফটি ট্রেনিং নাই, ওদের কিছুই নাই। ওরা আসে এখানে ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন করে, আস্তে আস্তে ড্রাইভার হয়, আস্তে আস্তে সে ওস্তাদ হয়। আপনি ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই জন্য এভিয়েশন ইন্ডাস্ট্রি হলো একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। ট্রেনিং, ইকোসিস্টেম, তারপরে এই যে কমান্ড কন্ট্রোল রুম, আইটি, সব কিছু তারা ইনফ্রাস্ট্রাকচার করে দিয়ে 5 বছর চালায় আপনাকে দিয়ে দিল, কালচারটা ডেভেলপ করে দিল। যে আমাদেরকে কিন্তু একটা কালচার ডেভেলপ করতে হবে বাংলাদেশে। আমরা যদি মনে করি যে আমরাই পারবো, ইটস ইম্পসিবল। আমাদের ওই কালচার এই 50 বছরে করতে পারি নাই, এবং এটা সম্ভবও না আনলেস আদারওয়াইজ উই লার্ন সামথিং ফ্রম সাকসেসফুল প্লেয়ার্স। কথাটা বুঝছেন? এইটা হলো আমার কথাটা। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটার একটা পুরা এভিয়েশনের যে রিকোয়ার্ড জিনিসগুলিকে অ্যাড্রেস করতে হবে। এবং আরেকটা জিনিস বলি যে বাজেট কেরিয়ার কিন্তু এখন সবচেয়ে বেশি সাকসেসফুল। আপনি দেখেন রায়ান এয়ার,
এয়ার এশিয়া, ইজিজেট, এরা শত শত প্লেন ওদের নিজেদের। এখন এই বাজেট ক্যারিয়ার বাংলাদেশে একটা পলিসি করতে হবে। আপনি দেখেন এমিরেতের বাজেট ক্যারিয়ার আছে কিন্তু ফ্লাই দুবাই, ওখানে তারপরে এয়ার আরাবিয়া একটা আছে। আপনি সিঙ্গাপুর এয়ারলাইনের বাজেট ক্যারিয়ার হলো সিল্ক, আপনি থাই এয়ারের বাজেট ক্যারিয়ার হলো স্মাইল। বাজেট ক্যারিয়ার একটা পলিসি, এবং যেহেতু আমাদের টার্মিনালটা নতুন উদ্বোধন হচ্ছে, পুরান টার্মিনালকে বাজেট ক্যারিয়ার টার্মিনাল ডিক্লেয়ার করে বাজেট ক্যারিয়ার পলিসিটা বাংলাদেশে অ্যাপ্রুভ করা উচিত, করে বাজেট ক্যারিয়ার বাংলাদেশিদেরকে দিয়ে বাজেট ক্যারিয়ার করা উচিত, যে লেটস ইনভেস্ট অ্যান্ড গ্রো, এবং ইফ নেসেসারি ইউ ব্রিং দি ইনভেস্টার ফ্রম আউটসাইড। তাইলেই কিন্তু এয়ারপোর্ট সার্ভিসটা এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিটা যদি আমরা গ্রো করতে পারি, এখানের মধ্যে অনেক ইনকাম হবে, আপনার অনেক ইনকাম। আপনার ট্যুরিজম ডেভেলপ করবে, বিজনেস ডেভেলপ করবে, মানুষের কনফিডেন্স বাড়বে, এবং এই দেশটাকে আপনি সারা পৃথিবীর বুকে এই বাংলাদেশটাকে শুধুমাত্র একটা এভিয়েশন সার্ভিস দিয়েই ব্র্যান্ড করে ফেলতে পারবেন, লাইক এমিরেটস। আপনি আমাদের কক্সবাজার আছে, চিটগং আছে, আপনি কিন্তু কক্সবাজার চিটগংয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস এভিয়েশন ইন্ডাস্ট্রি করতে পারেন। এতে হবে কি জানেন, এক হলো আমাদের ডোমেস্টিক রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারবেন, আবার আপনি এক্সপোর্ট করতে পারবেন। পৃথিবীতে এখন কিন্তু এই নেক্সট 2035-এ আপনার কম করে হলো অ্যারাউন্ড 6 মিলিয়নের আপনার কেবিন ক্রু অ্যান্ড শর্ট পড়বে, ককপিট ক্রু শর্ট পড়বে। এভিয়েশন ইন্ডাস্ট্রি করতে ফার্স্ট থিং হলো আপনাকে ধরেন কিছু ফেসিলিটিস ডেভেলপ করতে হবে, যেমন এভিয়েশন একাডেমিটা করতে হবে, যাতে A to Z কমপ্লায়েন্স এখান থেকে ট্রেনিং নিয়ে বেরোতে পারে এবং এখানে যেন ট্রেনিং নিতে পারে সিমুলেটর। তাহলে হবে কি, আপনার এক হলো ফরেন কারেন্সি, আপনি বাংলাদেশি ডোমেস্টিক এয়ারলাইনগুলি আর লন্ডন যেতে হবে না, ফিলিপিন মালয়েশিয়া যেতে হবে না, সিমুলেটর এখানে করতে পারবে, এখানেই ট্রেনিং হবে, এখানেই সার্টিফিকেশন হবে। আবার আপনি আশেপাশের দেশ যেগুলি আছে, ইন্ডিয়াতে প্রচুর ডিমান্ড আছে, তারা এখানে স্পেস পাচ্ছে না, এখানে করতে পারে, নেপাল করতে পারে, পাকিস্তান, সবাই আবার এখানে ট্রেনিং নিতে পারে। ইভেন আপনি ইস্টার্ন ইউরোপ এবং আফ্রিকা, সেন্ট্রাল এশিয়ার লোককেও এখানে ট্রেনিং দিতে পারবেন। ইট ইজ ওয়ান অফ দ্যাম। দেন মেনটেন্যান্স, আপনি মেনটেন্যান্সের জন্য একদম ম্যান্ডেটরি। আপনি যখনই এয়ারলাইন ইন্ডাস্ট্রি, সিঙ্গাপুরে জানেন তাদের যে হ্যাঙ্গার, তাদের যে বেস স্টেশন ফর দি এয়ারক্রাফট, তারা তাদের দিয়ে চেক করে নিজে। আমি বিমান ফরেন কারেন্সি আর্ন করি 1 মিলিয়ন, আমি ওখানে 50% দিয়ে দিচ্ছি আমার মেনটেন্যান্স অ্যান্ড ট্রেনিংয়ে, আউটওয়ার্ড রিমিটেন্স করে দিচ্ছি। তো এই জন্য হচ্ছে কি, মেনটেন্যান্স হাবটা হলো ম্যান্ডেটরি এখানে। আপনি জানেন এই সিঙ্গাপুর, হংকং, তাদের মেজর সোর্স হলো কি এয়ারলাইনগুলির পিছনে, মানে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে মেজর সোর্স হলো তাদের এই এয়ারক্রাফট মেনটেন্যান্স। এবং ওই মেনটেন্যান্স ফেসিলিটিসটা আপনি এখানে একটা মেনটেন্যান্স হাব করতে হবে। 2-3টা এয়ারলাইনই যে করতে হবে তা না, কিন্তু আপনি এয়ারলাইন নিজেরটা করার দরকার নেই। তো আপনি মনে করেন বিমানের হ্যাঙ্গার আছে, বিমান মেনটেন্যান্সই আর একটা আলাদা কোম্পানি করে ফেলুক, বিদেশি স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে আসুক, তারা বড় করে 16 থেকে 20 লাইনের হ্যাঙ্গার করে দিক। আপনি দেখবেন আশেপাশের দেশ থেকে যেই মেনটেন্যান্সের অর্ডার পাবে, এতে একটা হিউজ ফরেন কারেন্সি আর সুযোগ পাবে, মানে একটা এবং আপনি তো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নিয়ে নিতে পারেন। এয়ারলাইন চালাইতে গেলে অনেক কনজিউমেবল লাগে, ফুড অ্যান্ড প্লাস কনজিউমেবল। এটা আপনি প্রাইভেট সেক্টরে ওই ধরনের ক্যাপাসিটি আপনি দিতে হবে, ক্যাপাসিটিটা ডেভেলপ করতে হবে। তার যে ক্যাটারিং সার্ভিস বলেন, যেই সার্ভিস, ইভেন দ্য লন্ড্রি সার্ভিস অফ দি এয়ারক্রাফট। আপনি দেখেন বিদেশি এয়ারক্রাফটগুলি বাংলাদেশে যে আসে, যে ব্ল্যাঙ্কেটগুলি নিয়ে আসে, এরা কিন্তু আসারটাও নিয়ে আসে, যাওয়ারটাও নিয়ে আসে ওয়াশ করে। কিন্তু এখানে যদি আপনি একটা ওয়াশিং ফ্যাসিলিটিস থাকে, ওরা কিন্তু একটা নিয়ে আসবে, আরেকটা রেখে যাবে, ওইটা আবার ওয়াশ করে নিয়ে যাবে, একটা দিয়ে যাবে। তারও সুবিধা যে তার ওয়েট রিডাকশন হইলো, তার অনেক কিছু হইলো। ঢাকার থার্ড টার্মিনাল হচ্ছে, থার্ড টার্মিনাল থেকে যদি সাকসেসফুল করতে হয় আপনার, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার অ্যাজ এ হাব। এখন আপনি ধরেন মিডল ইস্ট থেকে মালয়েশিয়াতে কম করে হলো 2 থেকে 3 মিলিয়ন যায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে, মিডল ইস্ট থেকে শুধু এই সামারে ইয়েতে বেড়াতে যায়। এখন আমরা তো মিডল ইস্টের সব দেশেই যাচ্ছি, ধরেন কাতার যাচ্ছি, কুয়েত যাচ্ছি, বাহরাইন যাচ্ছি, দুবাই যাচ্ছি। আমাদের যখন এয়ারক্রাফটগুলি ওখান থেকে আসে,
আসার পরে আমরা যদি এই যে ট্রানজিট ফেসিলিটিসটা একটা ভালো এমবিএন ক্রিয়েট হচ্ছে আমাদের থার্ড টার্মিনালে, আমরা যদি এখানে ট্রানজিট টার্মিনালটা করি, ওপেন করি এবং তাদেরকে যদি এনকারেজ করি যে ঠিক আছে আমরা প্রতিটা এয়ারক্রাফটে 30% আমরা ট্রানজিট প্যাসেঞ্জার নিব, এবং আমরা যদি অনওয়ার্ড যেমন ঢাকা সিঙ্গাপুর, ঢাকা ব্যাংকক, ঢাকা কুয়ালালামপুর যদি আমরা হোয়াইট বডি দেই এবং কানেক্টিভিটিটা যদি ওইভাবে করে দিই যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে তারা যেতে পারে, তাইলে কিন্তু এখানে ট্রানজিট হাব আপনার হয়ে গেল, আপনি ব্যাক অ্যান্ড ফোর্থ করতে পারতেছেন। আমরা কিন্তু করতেছি শুধু পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক। পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক ইজ নট এ সলিউশন ফর এয়ারলাইন ইন্ডাস্ট্রি। এটা আপনি এই দেশটাকে, এই শহরটাকে একটা মানে ট্রানজিট হাব করে নিতে হবে। উই হ্যাভ টু হ্যাভ এ কম্প্রিহেন্সিভ রোড ম্যাপ। বাংলাদেশটার মধ্যে একটা টোটাল এভিয়েশন ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য। আপনি দেখেন সবই কিন্তু ডিরাইভ করছে যে আপনি বিভিন্ন দেশে ওরা কিন্তু একটা ইকোসিস্টেম ডেভেলপ করছে, শুধুমাত্র এয়ারলাইন না, কিন্তু দে হ্যাভ এভরিথিং টুগেদার। এই যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা আপনি দেখেন, গ্রাউন্ড হ্যান্ডলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ঢাকাতে একটা প্যাসেঞ্জার আসবে, বিদেশি লোক আসবে, এটা কিন্তু বাংলাদেশটাকে সে চিনবে, চেহারাটা কিন্তু এয়ারপোর্টে ঢুকার পরে সে অ্যাসেস করবে যে বাংলাদেশটা হেলদি না, বাংলাদেশটা কেমন হবে, গরিব না ধনী, না স্মার্ট না দুর্বল। এয়ারপোর্টের যে পরিবেশ দেখেই সে ডিসাইড করবে, অ্যান্ড সার্ভিস দেখে যে না এই দেশটা উন্নত। এখন আপনি যদি আইসা বসে থাকেন 2 ঘন্টা একটা লাগেজের জন্য ঠট করতেছে, যারা বসতেছে একজন দাঁড়ায় আছে রিসিট দাও, যেটা পৃথিবীর কোনো এয়ারপোর্টে দেখবেন না। আপনার লাগেজ নিয়ে বেরোনোর সময় আপনার লাগেজ ট্যাগ কালেক্ট করে, আপনার সিস্টেমটা তো ওই রকম না, ম্যানুয়াল করে ফেলছেন। এখন আপনার এই যে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস অ্যান্ড দি আপনার এয়ারপোর্ট সার্ভিস, এইটা হলো সবচেয়ে আপনার চেহারা খুলে দিন। আমাদের 400 লোক আছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে, এই 400 লোকের জন্য আমরা কিন্তু 18 কোটি লোককে ডিপ্রাইভ করতেছি, আমাদের দেশকে ডিপ্রাইভ করতেছি, আমাদের দেশকে ডাউনগ্রেড করে দিচ্ছি। আপনি জানেন ইউরোপিয়ান এয়ারলাইন কেন আসে না? বলে যে ঢাকা সেফটি ঠিক নাই, আমরা যেতে পারতেছি না এখন ইউরোপে বা আমেরিকাতে, বিকজ আমাদের সেফটি স্ট্যান্ডার্ডটা ঠিক নেই। এখন সবচেয়ে সুবিধা হয়েছে কি, বাংলাদেশে কিছু মাল্টিন্যাশনালস ছিল, যেমন ইউনিলিভার ছিল, আছে, নেসলে ছিল, এই জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দাঁড়াই গেছে, বিকজ দে হ্যাভ দ্য কালচার। নেসলে থেকে কালচারটা পেয়েছে, ইউনিলিভার থেকে কালচারটা পেয়েছে, লিভার ব্রাদার্স যেটা আমরা বলতাম। কিন্তু এয়ারলাইন ইন্ডাস্ট্রির কালচার শুধু বিমান থেকে আসতেছে। কারণ বিমান যদি সাকসেসফুল হইতো পৃথিবীর শ্রেষ্ঠ এয়ারলাইনদের মতো, তাইলে কিন্তু আমরা দাঁড়াই যেতাম। তো হোয়াট উই হ্যাভ টু ডু, উই হ্যাভ টু হ্যাভ এ মানে কালচারাল শিফট। আমার টেসওপিতে আমাদেরকে কী করে নিয়ে আসতে হবে, আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার নিয়ে আসতে হবে। আমি গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান এটার মালিক, লেটস হ্যাভ ইন্টারন্যাশনাল একটা হ্যান্ডলারকে নিয়ে আসি যে ভাই তুমি আমারে অপারেশনটা করে দাও, 5 বছর তুমি অপারেশন করো, তুমি আমার সাথে একটা কমার্শিয়াল এগ্রিমেন্ট করো। মালিক বিমান, গ্রাউন্ড হ্যান্ডলিংও বিমানের, তারা আপনাকে ট্রেনিং, ইকোসিস্টেম, তারপরে এই যে কমান্ড কন্ট্রোল রুম, আইটি সব কিছু তারা ইনফ্রাস্ট্রাকচার করে দিয়ে 5 বছর চালায় আপনাকে দিয়ে দিল, কালচারটা ডেভেলপ করে দিল। যে আমাদেরকে কিন্তু একটা কালচার ডেভেলপ করতে হবে বাংলাদেশে। আমরা যদি মনে করি যে আমরাই পারবো, ইটস ইম্পসিবল। 50 বছর করতে পারি নাই। আমরা ওইভাবে মাইন্ডসেটটা আমাদের নাই। আমাদের অ্যাকচুয়ালি এখানে 777 তো ল্যান্ড করতে পারে, শুধু একটা এয়ারক্রাফট পারে না, 380। 380 তো পৃথিবীর সব দেশে যায় না। যাই ধরেন আমাদের 10,000 এয়ারপোর্ট থাকলে 380 ট্রাভেল করে হয়তো বা 20টা এয়ারপোর্টে। তো দ্যাটস নট দি মার্কেট স্টেক হোল্ডার। মেজর স্টেক মানে এয়ারক্রাফট যেগুলি আছে, ধরেন 737, তারপরে 777, 787, এটা হলো বোয়িং সিরিজে, ওদিকে 350, 330 সবই বাংলাদেশে ল্যান্ড করতে পারে। আমাদের এতদিনে ফেসিলিটিসের অভাব ছিল, স্পেসের অভাব ছিল, পার্কিংয়ের স্পেসের অভাব ছিল, কিন্তু থার্ড টার্মিনালটা হওয়ার পরে এই স্পেসটা কিন্তু 4 গুণ বেড়ে যাবে। এখন আমাদের 6 মিলিয়ন থেকে 10 মিলিয়ন ক্যাপাসিটি, এটা কিন্তু 22 মিলিয়ন ক্যাপাসিটিতে চলে যাবে। এখনই রাইট টাইম টু প্ল্যান ফর ট্রানজিট হাব। প্ল্যানিংয়ের জন্য আমার লোক লাগবে, এক্সপার্ট লাগবে। আপনি সারা পৃথিবীতে দেখেন রেভিনিউ হেড কে জানেন? আইরিশ। সারা পৃথিবীর যে কোনো আমি নাম বলে দিতে পারি, যে বাজেট ক্যারিয়ার দেখেন আপনি এয়ার এশিয়া, তারও কিন্তু রেভিনিউ হেড আইরিশ। আপনি লায়ন এয়ার যান, রেভিনিউ হেড আইরিশ। আপনি
জাজিরাতে যান, রেভিনিউ হেড আইরিশ। মানে প্রত্যেকটা কিছু কিছু জাতি আছে তারা স্পেশালাইজেশন তারা করে নিছে। আপনি আপাতত ওই ধরনের প্ল্যানিংয়ের উপরে আবার কতগুলি স্মার্ট গ্রুপ আছে যারা প্ল্যানিংয়ের উপরে তাদের দক্ষতাটা আনছে। তো ইনিশিয়ালি কিছু এটা ডিপেন্ড করে প্ল্যানিং ডিরেক্টরের উপরে, যে আসলে হাউ আই উইল প্ল্যান। আমি ট্রানজিটটাকে আমি এয়ারলাইনের যে প্ল্যানিং ডাইরেক্টর, কারণ প্ল্যানিং ডাইরেক্টর ধরেন আমার ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি নাই, কিন্তু আমি তো একটা ইন্টারন্যাশনাল কনসালটেন্টকে নিয়ে আসতে পারি যে ইউ ডিজাইন হাউ টু মেক দিস ঢাকা এজ এ হাব। তারা ডিজাইন করে দিবে, তারা আপনাদেরকে ওইভাবে নেটওয়ার্কিংটা করে দিবে, এরপরে আপনি চালান। তো এইটা ঢাকা কিন্তু উপযুক্ত। একটাই লিমিটেশন আছে, আমাদের সেকেন্ড রানওয়ে নাই। সেকেন্ড রানওয়ে নাই, অনেক দেশেই এটা আছে, অনেক দেশে আছে, তারপরেও কিন্তু একটা ট্রানজিট হাব হিসেবে তারা গইরা উঠছে। হয়তো বা আমাদের একটা ইমার্জেন্সি করবে, একটা রানওয়ে করার প্ল্যান আছে মনে হয় এখানে। আর আলটিমেটলি নিয়ার ফিউচারে আপনি যদি দেখেন যে এয়ার ট্রাফিক মুভমেন্টটা যেভাবে যাবে, আমাদের নতুন এয়ারপোর্ট লাগবেই, একটা মেগা এয়ারপোর্ট লাগবে বাংলাদেশের জন্য, একটা মেগা এয়ারপোর্ট। আমাদের যে হয়তো বা দেশটা ছোট হইতে পারে, কিন্তু তার চেয়ে ছোটো দেশটা আসছে বড় এয়ারপোর্ট নিয়ে বসে আছে। সিঙ্গাপুর এয়ারপোর্ট দেখেন, দুবাই এয়ারপোর্ট দেখেন, তারা তো আমাদের জাস্ট টাইনি একটা, ইন রেসপেক্ট অফ পপুলেশন, ইন রেসপেক্ট অফ ল্যান্ড এরিয়া, কিন্তু তারা তো আমাদের থেকে 10 গুণ বড় এয়ারপোর্ট নিয়ে বসে আছে। আলটিমেটলি ফিউচারে আপনি এখন থেকেই প্ল্যান করতে হবে টু হ্যাভ এ মেগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাকে তখন আপনারা ধরেন রিজিওনাল এয়ারপোর্ট ডিক্লেয়ার করে দিতে পারবেন, এরকম একটা করা যাবে আর কি। এভিয়েশন খাতে দুইটা সেক্টরে দেখলাম যে চার্জ কমাচ্ছে, তারপরে কিছু ইনভেস্টমেন্টের ইয়েও রেখেছে। এটা ফর দ্য টাইম বিং ইজ ওকে, আমি মনে করি এটা ভালোই করেছে। কিছু কিছু জায়গাতে তার আপনি দেখেছেন তো, স্পেশালি মেজর দুইটা এরিয়াতে অ্যাড্রেস করতেছে, এবং ফুয়েল প্রাইসটা নিয়েও ওনারা চিন্তা করতেছে। আর স্পেশালি আমাদের তো 72% সারচার্জ, আপনি যদি ডিলে পেমেন্ট করেন, তো এখন আপনার কাছে 100 টাকা পায়, কিন্তু সারচার্জ হয়ে থাকে 300 টাকা, তো কেউ পে করতে পারে না। দিজ আর দ্য জিনিসগুলিকে এবার অ্যাড্রেস করেছে, আমি দেখি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাংলাদেশের গভর্নমেন্টের সদিচ্ছা না থাকলে কিন্তু এই বাজেটে কয়েকটা জিনিস টাচ করতো না, কিন্তু আমরা যদি একদম পুরা কম্প্রিহেন্সিভ একটা এভিয়েশন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান দিতে পারতাম গভর্নমেন্টকে, গভর্নমেন্ট ডেফিনেটলি তারা আদার্স এরিয়াগুলিকে টাচ আপ করবে নেক্সট বাজেটে। এভিয়েশন ইন্ডাস্ট্রি করার জন্য যেই সমস্ত ইনস্টিটিউশনগুলি, ফেসিলিটিসগুলি লাগে, এইটা করার জন্য দেশি বিদেশি ইনভেস্টরদেরকে ইনভাইট করতে হবে, বাট বিফোর দ্যাট ওনার প্ল্যান অফ অ্যাকশনটা রেডি করতে হবে। প্ল্যানটা মানে যে আমি আগামী 30 বছরে কোথায় যেতে চাই, এই 30 বছরে যেতে গেলে 10 ইয়ার করে, এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে তো 5 বছর কোনো ইয়ার না, কিন্তু তা আপনি 30 বছরের যদি প্ল্যান করেন যে না আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশি এয়ারলাইন এখানে 20 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যারি করবে, এবং বাংলাদেশের ট্রানজিট হাব ইউজ করবে 30 মিলিয়ন, আমি 50 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যারি করব, আমি বাংলাদেশে 200 এয়ারক্রাফট ওন করব, তাইলে ওইটার যে অ্যান্সিলারিজ যে জিনিসগুলি, অ্যান্সিলারি জিনিস যেমন ধরেন ট্রেনিং ইনস্টিটিউট, সিমুলেটর, তারপরে আপনার মেনটেন্যান্স, ক্যাটারিং, সাপোর্ট সার্ভিস, গ্রাউন্ড হ্যান্ডলিং, এই জিনিসগুলিকে ঠিক করতে হবে। যেমন গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারক্রাফট যেমন মেনটেন্যান্স আছে না, গ্রাউন্ড হ্যান্ডলিংয়েরও কিন্তু একটা হিউজ টেকনিক্যাল ম্যানেজমেন্ট আছে, তো ওইটারও কিন্তু ফেসিলিটিস বাংলাদেশে নাই তেমন পরিমাণে। এই জন্য আবারও বলতেছি যে পুরা জিনিসটাকে একসাথে শুধুমাত্র এয়ারলাইনকে কনসেন্ট্রেট করলে হবে না, এয়ারলাইনকে এবং এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যত জিনিস দরকার, দি ফেসিলিটিস অ্যান্ড দি ইনস্টিটিউট অ্যান্ড রেগুলেটরি ল, এগুলিকে একসাথে করে নিয়ে আসতে হবে আপনি, তাইলেই দেখবেন এটা গ্রো করে গেছে ইনশাআল্লাহ।